স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের প্রত্যাশা জানতে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঘটবে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 31শে ডিসেম্বর এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল বড় পরিসরের আয়োজন, কিন্তু একদিন আগে বলা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। বৈষম্য বিরোধী কর্মসূচি রূপ নেয় মার্চ ফর ইউনিটিতে। দেয়া হয় 15 দিনের আলটিমেটাম। শনিবার দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে জনপ্রত্যাশা জানতে 6 জানুয়ারি থেকে দেশব্যাপী 6 দিনের কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ঘোষণাপত্রে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। এদিকে সরকার এখনো ঘোষণাপত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগও ছিল নেতাদের কণ্ঠে। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোরদারি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ছাত্র সংগঠনের নেতারা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের অনুভূতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে বিচারের মঞ্চে ফিরিয়ে দিতে হবে। এছাড়া দেশটি আধিপত্যবাদী হলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেন সার্জিস। ভূ রাজনৈতিকভাবে চট্টগ্রামকে নিরাপদে রাখতে পারলে বাংলাদেশকে নিরাপদ রাখা যাবে বলেও মনে করেন সার্জিস আলম। একই বৈঠকে গুরুত্ব না দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও মুখ খুলতে বাধ্য হবে ইসলামী আন্দোলন, এমন কথা বলেছেন সংগঠনটির নায়েবে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন, যেহেতু আমার বিরুদ্ধে 227টি খুনের মামলা হয়েছে, তাই 227টি খুন তো করাই যায়। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিলেন দিনমজুর রিয়াজুল, কিন্তু 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। একদিকে অভাবের সংসার, অন্যদিকে চিকিৎসা ব্যয়, সব মিলিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা রিয়াজুলের পরিবার। এরই মধ্যে সরকারি বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর রিয়াজুল ফরাজি। অসুস্থ স্ত্রীর চিকিৎসায় জমাচ্ছিলেন টাকা, কিন্তু আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিজেই ফিরলেন লাশ হয়ে। স্ত্রীর দাবি, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলেন না রিয়াজুল। আমার স্বামী কোনো দল করে না, কিছু করে না, দিন মজুরি কাম করছে, খাইছে, কে না জানে। সকালে কামে গেছে, রাইতে লাইছে। মায়ের চিকিৎসায় শেষ হয়েছে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া অনুদানের টাকা। এই মুহূর্তে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সামর্থ্যবানদের স্থায়ী জীবিকার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ নিহত রিয়াজুলের বড় মেয়ের। সরকার যে 5 লাখ টাকা দিচ্ছে, এই দিয়ে মার চিকিৎসা করা দেখি, সংসার খরচ সবই দিয়ে করতেছি। যদি সরকার আমাকে পাশে দাঁড়ায় আর আমার বোনের যদি একটা চাকরি, ফ্যামিলি যে কোনো একজনের চাকরি দিলাম, চলে খাইতে পারবো। স্থানীয়রা বলছেন, এখন পর্যন্ত যেসব সহযোগিতা পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ট্রিটমেন্ট করে আসলো, তারা বর্তমানে কী অবস্থায় আছে, কীভাবে তাদের সংসার চলে, সেই বিষয়ে আমি সরকারের কোনো পদক্ষেপ বা কোনো দলের পক্ষ থেকে ওরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নিহতের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারিভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্টপেজের দাবিতে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কথা বলবো তার সাথে। সেলিম, আর কতক্ষণ নাগাদ চলবে তাদের এই কর্মসূচি, কি বলছে তারা, আর এই ট্রেন বন্ধ করে যে বিক্ষোভ চলছে এতে ভোগান্তি কতটা বেড়েছে, সব মিলে জানাবেন। সাথী, গত কিন্তু 15 দিন আগে এই আলমডাঙ্গা স্টেশনে কিন্তু এই আলমডাঙ্গাবাসী ট্রেন আটকে তারা বিক্ষোভ করেছিল এবং প্রায় আধা এক ঘন্টা ট্রেন আটকানোর পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা কিন্তু সেই অবরোধ তুলে নিয়েছিল এবং তখন কিন্তু কর্তৃপক্ষ বলেছিল যে 1 তারিখ থেকে তারা যে নতুন সূচি হবে সেই সূচি অনুযায়ী চুয়াডাঙ্গার যে আলমডাঙ্গা স্টেশনে রয়েছে সেই স্টেশনে তারা স্টপেজ দিবে, কিন্তু সেই আদেশ কিন্তু তারা না মানার কারণে আজকে কিন্তু তারা বিক্ষোভ শুরু করেছে এবং এখানে কিন্তু তারা ট্রেন অবরোধ করেছে এবং এখানে কিন্তু রেল লাইনের উপর তারা শুয়ে পড়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা খুলনা এবং ঢাকা থেকে যেসব ট্রেন যাতায়াত করবে কোনো ট্রেনই তারা যেতে দিবে না। এই মুহূর্তে আমরা এখানে আছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বণিক সমিতির সভাপতি, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা আসলে কি দাবি নিয়ে আপনাদের আজকের এই আন্দোলন? আজকের আমাদের দাবি বেনাপোল এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গা স্টপেজ দিতে হবে। যেহেতু আলমডাঙ্গা একটা বৃহত্তর উপজেলা, যেখানে 4 লক্ষ লোক ভোটার, এখানে আমরা চাই যে আমাদের এখানে বেনাপোল এক্সপ্রেস হোক। এখানে ব্যবসাদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসবাস করে, এরা ঢাকায় প্রতিনিয়ত যায়। আমাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। আমরা কোনো ট্রেন আলমডাঙ্গা এই স্টেশনের থেকে ঢাকাগামী এবং খুলনাগামী কোনো ট্রেন আমরা যেতে দেবো না। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে করজোড়ে অনুরোধ করবো, আমার ব্যবসায়িক ফেডারেশনের পক্ষ থেকে আমি অনুরোধ। আপনাকে ধন্যবাদ। সাথী, আসলে শুনছিলেন যে এই স্টেশনে যতক্ষণ পর্যন্ত তারা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত খুলনা থেকে এবং ঢাকা থেকে যেসব ট্রেন যাতায়াত করবে কোনো ট্রেনই তারা যেতে দিবে না। তো সাথী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন থেকে এই ছিল ট্রেন অবরোধের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সেলিম। কূটনৈতিক চিঠি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করে বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে খতিয়ে দেখতে হবে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির নানা দিক। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার 4 মাস 18 দিন পর তাকে ফিরিয়ে দেওয়ার কূটনৈতিক চিঠি ভারতকে দেয় বাংলাদেশ। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও এখনও ভারত এই অনুরোধে সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, এত দ্রুত উত্তর পাওয়ার আশাও করে না বাংলাদেশ। কিন্তু ভারত এ বিষয়ে কেন কিছু বলছে না? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রাথমিক কাজটি করেছে। নোট ভার্বাল দিয়ে জানানোর অর্থ কিন্তু একেবারে রাষ্ট্রীয়ভাবে অনুরোধটা তাদেরকে করা হয়েছে। তো কাজে এখানে নোট ভার্বালকে কম গুরুত্বপূর্ণ ভাববার কোনো কারণ নাই। এখন যেটা ভারতীয়রা করতে পারে, এরপরে যদি ওদের কোনো দিক থেকে কিছু বলবার থাকে তারা আবার তাদের ফিরতি নোট ভার্বালে সে তাদের বক্তব্যটা তারা ইচ্ছা করলে উপস্থাপন করতে পারে। নোট ভার্বাল একটা অফিসিয়াল ডকুমেন্ট এবং এই ডকুমেন্টের যথেষ্ট গুরুত্ব আছে এই কারণে যে এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার যে ইন্টেনশনটা আছে এটা জানিয়েছেন। নিশ্চিতভাবে নোট ভার্বাল খুব শক্ত ডকুমেন্ট না হলেও এটা একটা ফার্স্ট স্টেপ। তবে এক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তির ফাঁকফোকরগুলো আরো বিবেচনায় নেওয়ার কথাও বলেন বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যদি আপনি এক্সট্রাডিশন ট্রিটির জায়গাতে দেখেন, সেই জায়গাতে আসলে পুরোটাই ভারত বা বাংলাদেশের যে দেশেই একজন থাকেন না কেন তার জন্য কিন্তু যথেষ্ট লেভারেজ দেয়া আছে। 2016 সালে এই ট্রিটিটা করা হয়েছিল। সেই ট্রিটিটা আসলে কোনো ব্যক্তিকে মাথায় রেখে নাকি ওভারঅল দুই দেশের স্বার্থের ব্যাপারে মনোযোগী হয়ে করা হয়েছিল, সেটা নিয়ে আমার মনে হয় একটু ভাবনা চিন্তার জায়গা আছে। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারত বাংলাদেশের যে কোনো অ্যাকিউজ এবং যে কোনো কনভিক্টেড মানুষের ব্যাপারে ভালো মতো গবেষণা করে তাদের এক্সট্রাডিশন ডিমান্ডটাকে কনসিডার করতে পারে। তার মানে এই বাধ্যবাধকতা ভারত সরকারের নেই
যে সেই কনসিডারেশন করে তাদেরকে সর্বমতে সবসময়ই সেই মানুষকে ট্রান্সফার করে দিতে হবে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী। দুদেশের মধ্যে সম্পর্কের অচলাবস্থা কাটিয়ে এখন কথাবার্তা শুরু হয়েছে, যা ইতিবাচক বলেই মনে করেন সকলে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে শেখ হাসিনা ও তার স্বজনরা, কিন্তু দেশে আর কাউকে লুটপাটের সুযোগ দেওয়া হবে না। কুষ্টিয়ার কর্মী সম্মেলনে একথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে কর্মী সম্মেলনে যোগ দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ন্যূনতম সংস্কারের পর নির্বাচনের দাবি জানান। ভোটে বিলম্ব হলে ভারতের চক্রান্ত বাড়বে বলেও মনে করেন তিনি। কুষ্টিয়ায় দীর্ঘ 18 বছর পর শনিবার প্রকাশ্যে কর্মী সভার আয়োজন করে জামাতে ইসলামী। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার কর্মী মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে হাজির হয়। তাদের স্লোগানে মুখর হয় গোটা এলাকা। শহরে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 16টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে শোষণ করেছে, লুটপাট চালিয়েছেন দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের কথা বলে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। জামাত আমির আরও বলেন, ভবিষ্যতে কাউকে লুটপাটের সুযোগ দেয়া হবে না, দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। এদিকে শনিবার দুপুরে মুক্তাগাছা উপজেলা কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াত সেক্রেটারি বলেন, দুর্নীতি ও গণহত্যার বিচার না করে নির্বাচন দিলে আবারও ফিরে আসবে কালো যুগ। কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, মানে কাল ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন দরকার থেকে রে বাবা, তুমি তো ধৈর্য ধরেছো, আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক, যে নির্বাচনে সবাই খুশি হয়। নির্বাচন বিলম্ব হলে ভারতের চক্রান্ত বাড়বে বলেও মনে করেন জামায়াতের এই নেতা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার বাংলাদেশের ক্ষমতা হারানোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে সেন্ট্রাল লন্ডনে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন আব্দুল মুতালিফ নামের এক আবাসন ব্যবসায়ী। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত একটি নথিপত্রে। এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সম্পত্তি নিবন্ধকের দফতরে এক নথির বরাত দিয়ে লন্ডনের ফিনান্সিয়াল টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, 2004 সালে টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রসের কাছে 2 বেডরুমের ওই ফ্ল্যাট বুঝে নেন এবং সেজন্য তাকে কোনো অর্থ দিতে হয়নি। এদিকে আব্দুল মুতালিফ 2001 সালে ফ্ল্যাটটি যখন কেনেন, তখন তার দাম পড়েছিল 1,95,000 পাউন্ড। ওই ফ্ল্যাট এখনও টিউলিপের মালিকানায় রয়েছে। ওই ভবনেরই একটি ফ্ল্যাট গত আগস্টে বিক্রি হয়েছে 6,50,000 পাউন্ডে। টিউলিপের একজন মুখপাত্র অবশ্য দাবি করেছেন, ওই ফ্ল্যাট বা তার কোনো সম্পত্তির সঙ্গে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো যোগসূত্র থাকার কথা কেউ বললে তা হবে একেবারেই ভুল। ফিনান্সিয়াল টাইমস লিখেছে, কিং ক্রসের ওই ফ্ল্যাট কেনার বিষয়টি আব্দুল মুতালিফ স্বীকার করেছেন, তবে সেটি নিয়ে কি হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্য তিনি করতে চাননি। এর আগে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 400 কোটি পাউন্ড আত্মসাৎ করেন এমন অভিযোগে ইংল্যান্ডের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেন দেশটির মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ রসুনের দাম। একই সাথে এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় 1300 টাকা বেড়েছে এলাচের দাম। বাড়তি কাজু এবং কাঠবাদামের দামও। এদিকে দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা জানান, পেঁয়াজ আমদানি না হওয়া এবং শীতের কারণে দেশি পেঁয়াজ বাজারে কম আসায় বেড়েছে দাম। কেজিতে 20 টাকা বেড়ে 220 টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন। দেশি পেঁয়াজ কুয়াশার কারণে উঠায় না উঠানোর কারণে
পেঁয়াজের দাম বাড়তি। রসুন গতকালকে আনছি 210 টাকা কেজি, ভালোটা আমরা 220 টাকা বিক্রি করতেছি। পেঁয়াজ বাজার বাড়তি, কারণ বাজারে এলসি পেঁয়াজ নাই। এখন যা আছে টুকটাক দেশি পেঁয়াজ আছে, কিন্তু দেশি পেঁয়াজের উপরে এলসি পেঁয়াজের প্রভাবটা পড়ছে। এদিকে এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় 1300 টাকা বেড়েছে এলাচের দাম। বিক্রি হচ্ছে 4500 থেকে 5000 টাকা কেজি দরে। মানভেদে কাজু বাদাম কেজিতে 300 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1700 টাকা পর্যন্ত। এছাড়া লং 1600 টাকা, দারুচিনি 500 টাকা, কিশমিশ কেজিতে 550 থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে 1200 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। অপরিবর্তিত আছে প্রায় সব ধরনের মাছের দাম। 1200 খাসি 1200 আর ছাগির মাংস বিক্রি হয় 1100। দাম বাড়তে গেছে, কেজিতে 100 টাকা। এলাচির দাম বাড়ছে, বাদামের দাম বাড়ছে, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোর দাম এই যে অল্প কিছু এক মাসের ভিতরে অনেক বাড়ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 8 টাকা বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। 1 লিটার এবং আধা লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। আগে দাম কম ছিল, এখন দাম বাড়ার কারণে একটু বাড়ছেও, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। সরকার আরো অনেক তো সিজন সব জিনিসের, তাই জন্য আরো দাম কমানোর দরকার। এটা সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি মিলেছে সবজির বাজারে। বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 50 টাকার মধ্যে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দিনের কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানীতে। কমেছে শীতের অনুভূতিও। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-3 দিন তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে 9 থেকে 14 জানুয়ারি মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৌষের মাঝামাঝি সময়ে জেঁকে বসেছে শীত। 2 দিন ধরে ভোরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে অনুভূত হচ্ছে বরফের মতো ঠান্ডা, সঙ্গে পড়ছে শিশির বিন্দু। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। বেগ পেতে হচ্ছে সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। কুয়াশার জন্য কোনো দেখা যায় না, মানুষ কিছু দেখা যায় না। এই ঠান্ডার কারণে কাজ তো করা যায় না, কাজ না করলে এখন আমরা কি করে চলবো? চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি শীতের তীব্রতা। বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আমরা শীতের জ্বালা মজ্জা আছে, একটা কম্বলও পারলাম না। ঠান্ডায় ভাড়াও হচ্ছে না, ছিটি বেড়ানোও যাচ্ছে না, তাও কাস্টমার থেকে চালাচ্ছে। পাখি ভ্যান চালিয়ে আমরা খাই, ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন, আমাদের ভাড়া ভর্তি নেই। আবহাওয়া অফিস বলছে সপ্তাহের শেষ দিকে আবার বাড়তে পারে শীত। কয়েক বিভাগে হতে পারে গুঁড়ি বৃষ্টিও। তবে 8 জানুয়ারির পর থেকে সারা দেশে ফের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। ঠান্ডা পরিস্থিতি বুঝে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একটু রাইজিং টেন্ডেন্সি আছে আর কি। ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো খেলার খবর। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে প্রথমবারের মতো বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। শঙ্কা আছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও। এছাড়াও বাদ পড়তে যাচ্ছেন সোহান খালেদ নাইমরা, ফিরছেন সৌম্য শামীম পাটোয়ারিরা। 2025 সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা করেছে নির্বাচকরা, যে তালিকায় বাস্তবতা মেনেই নাম নেই সাকিব আল হাসানের। শেষ পর্যন্ত এই তালিকা চূড়ান্ত থাকলে প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়বেন সাকিব আল হাসান। এর আগে নিষেধাজ্ঞার কারণে এই তালিকা থেকে বাদ পড়েছিলেন এই অলরাউন্ডার। টি-20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট থেকে অবসর নিতে চেয়েছেন এবং ওয়ানডেতে অ্যাভেলেবল আছেন সাকিব। তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নতুন বার্তা দিয়েছেন বিসিবি সভাপতি। শেষ পর্যন্ত খেলা হলেও কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সম্ভাবনাই বেশি সাকিবের। আরেক বড় নাম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় আছেন নির্বাচকরা। টি-20 ও টেস্ট থেকে অবসর নেওয়া রিয়াদকে নিয়ে গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়ার। তাই রিয়াদকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দুপক্ষের আলোচনার পর। গত বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন নূর হাসান সোহান, নাইম হাসান, খালেদের মতো নাম। কেন্দ্রীয় চুক্তিতে যোগ হতে পারে রিশাদ হোসেন, জাকির আলী, নাহিদ রানার মতো ক্রিকেটাররা। এছাড়াও চুক্তিতে ফেরার সম্ভাবনা আছে সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, সাদমান ইসলাম অনেকদের।
নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির দলও প্রায় চূড়ান্ত করে ফেলেছে নির্বাচকরা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষবরণ অনুষ্ঠানে 6টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে আবুধাবি, যেখানে 53 মিনিটের একটানা আতশবাজির 6000 ড্রোন উড়িয়ে প্রদর্শন করা হয় এরিয়াল ডিসপ্লেতে। আমিরাতে এবার বর্ষবরণ অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো এবং অকল্পনীয়। 31 ডিসেম্বর ঘড়ির কাঁটা 12টা বাজতেই আতশবাজি আর আলোর ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাসিন্দারা। 2024 সালকে বিদায় আর 2025 সালকে বরণ করতে স্মরণকালের সেরা আয়োজনটি করেছে আবুধাবি। বর্ষবরণ অনুষ্ঠানে 6টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে আমিরাতের এই প্রদেশটি। টানা 53 মিনিটের আতশবাজির ঝলকানি ও 6000 ড্রোন উড়িয়ে আকাশ আলোকিত করা হয়। বিশ্বে প্রথমবারের মতো এত পরিমাণ এবং এত সময় নিয়ে আতশবাজি প্রদর্শিত হয়। এছাড়াও সবচেয়ে বড় এরিয়াল ডিসপ্লেতে 3000 ড্রোন ব্যবহার করে সিনক্রোনাইজড মিউজিক শো এর মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড করেছে। আমাদের দিনগুলো আরো অনেক সুন্দর কাটুক, আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, এভরিথিং, পৃথিবীর সবাইকে অনেক আনন্দ বয়ে আনুক সবার মধ্যে। নতুন বছরকে স্বাগত জানাতে পেরে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরাও খুশি। 2025 সাল যেন শান্তির সমৃদ্ধির হয়, এটাই প্রত্যাশা করেন তারা। সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছরই বর্ষবরণের উৎসবের কেন্দ্রবিন্দু হিসেবে বুর্জ খলিফাকে বেছে নেওয়া হলেও এবার তার বিস্তৃতি ঘটেছে অন্যান্য শহরে। এবার আবুধাবির পর দ্বিতীয় উৎসবের নগরী হিসেবে বেছে নেওয়া হয়েছে দুবাইকে। পাশাপাশি শারজা, রাস আল খাইয়াম, আজমান, ফুজিরা ও আল আইনে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।